কালকে সন্ধে 6টায় আমরা পাখিরালা ঘাটে এসে খেয়াঘাটে এসে নেমেছি। সেখানে আমরা 02 হোটেলে ছিলাম রাত্রিটা, এবং সকাল হতেই আমাদের তাড়া পড়ে গেল। এবার আমরা তো ম্যানগ্রোভ জঙ্গল দেখতে যাব, তার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে নিলাম। কিন্তু ছবি তোলা কি বন্ধ হতে পারে? তৈরি তো হয়ে হোটেলে রান আছে কান আছে, সব জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলতে শুরু করলাম। একে বললাম ছবি তুলে দাও, ওকে বললাম ছবি তুলে দাও। ছবি না তুললে আমার কিন্তু চলবে না, তোমাদেরও ছবি তাহলে আমি তুলবো না। আমার ছবি তোলা হচ্ছে প্রচণ্ড রকম ব্যাড হ্যাবিট, মেয়েও সেই হ্যাবিটটা পেয়ে গেছে। ব্যাস একই জামা দুদিন পরবে না, আর ছবি তোলো, আর এফবিতে ইনস্টাতে সব জায়গায় খালি পোস্ট করো। আর আমার হাজব্যান্ডকে জোরাজোরি করে বলে রাজি করানো হয়েছে যে আমার সঙ্গে ছবি তোলো, নালে আমাদের জয়েন্ট ছবি তো থাকবেই না। তো মেয়েও ছবি তুললো, আমিও ছবি তুললাম, কয়েকজনের ছবি তুললাম। এবার আবার ঘাটে এসে পড়লাম। ঘাটে এসে কালকেই ঘাটে এসেছি, অন্ধকারে কিছু বুঝতে পারিনি অতটা, কিন্তু দেখলাম যে ব্যাক সাইডটা এত সুন্দর, শুধুমাত্র ম্যানগ্রোভ জঙ্গল, সমুদ্র, জেটি নিয়ে অপূর্ব দৃশ্য। ছবি না তুলে থাকা যায়? আমি ছবি তুললাম। একটা বাচ্চা আমাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকতো, আমার বান্ধবীর মেয়ে আর কি, সেও আমাদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে ছবি তুলতে। এই দাদা হচ্ছে আমাদের ক্যাটারার দাদা, সেও যাচ্ছিল, তারও ছবি তুলে নিলাম। আর তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য ছবিগুলো তুলেছি, ভিডিও তুলতে ভুলে গেছি। এত ফটোশ্যুটের মানে চলছে ছবি তোলা স্টিল ফটো, যে আমি ভিডিও করতেই ভুলে গেছি তোমাদের জন্য। কি আর করব, আনাচে কানাচে সব তো ছবি তুলে নিলাম। এত সুন্দর দৃশ্য, বা কলকাতায় পৌঁছে গেলে আর তো পাবোই না, যা আছে সব নিয়ে নাও। মেয়ে বলল বাবার সাথে একটা ছবি তুলি, ওরা দুজন সানগ্লাস পরেছে, আমি সানগ্লাস আনতে ভুলে গেছি। আমার হাজব্যান্ডের থেকে ধার করে আমি সানগ্লাসটা পরে নিলাম, কারণ আমার তো চোখ খারাপ, আমি তো যে কোনো সানগ্লাস পরতে পারবো না। তো আমার হাজব্যান্ডের চোখ ঠিকই আছে, ওর সানগ্লাসটা পরে একটু ছবি তুলে নিলাম। মেয়েও দেখলাম আমার হাজব্যান্ডের সানগ্লাস পরে একটা ছবি তুলে নিল। সবাই অস্থির হয়ে গেছে, তোমরা তো এসো এবার। আমিও দেখলাম এবার সত্যি আমাদের উপর রাগারাগি করবে। আমরা এবার লঞ্চে চেপে নিলাম, চেপে গেলাম ম্যানগ্রোভ জঙ্গলে পরিদর্শনের জন্য আমরা এগিয়ে চলেছি। সমুদ্র ঝকঝক করছে, আজকে কিন্তু সূর্যের আলো প্রচুর। সূর্য আমাদের একটু সত্যি নিরাশ করেনি, কালকে একটু নিরাশ করেছিল আমাদের, মানে দেখতে একটু খারাপ লেগেছিল। ঠান্ডায় আমরা জমে গেছিলাম, কি বলবো, কাঁপুনি ঠান্ডা। আজকে দারুণ ওয়েদার, কুল। আর দেখছেন পাশ দিয়ে যাচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। কালকে কিন্তু জঙ্গলকে আমরা এত কাছাকাছি পাইনি, আজকে কিন্তু জঙ্গলের আমরা খুব কাছাকাছি দিয়ে যাচ্ছি। আমরা চলে এলাম সজনেখালি অভয়ারণ্যে। এখানে আমরা একজন সরকারি গাইডকে নিয়ে নিলাম। যা কিছু খাবে সব ডাস্টবিনে ফেলবেন, এবং কোনো কিছু নদীতে জলে ফেলবেন না, চিৎকার চেঁচামেচি করবেন না। প্লাস্টিকের যে জলের বোতলগুলো আছে না, ওগুলো নিয়ে কোনো অফিসে উঠবেন না, কোথাও উঠবেন না। আমি আপনাদেরকে যদি ছেড়ে দিই, আরেকদিন কিন্তু ছাড়বে না। শনিবার দিন কী হয়েছে, আমি ছেড়ে দিয়েছি, আমার কথা শুনে ঘুরতে আসে। শুধু বাইকের জন্য সুন্দরবন নয়, সব কিছু সুন্দর নিয়ে এখানে অবশ্যই কিছু রুলস আমাদের মানতেই হবে, কারণ সুন্দরবনকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। তো এখানে যখন এলাম তখন দুটো মাত্র কচ্ছপকে দেখতে পেলাম, একটা মেল একটা ফিমেল। তারপরে কিছু দূরে গিয়ে আমরা কয়েকটা কচ্ছপ দেখলাম, আর আরেকটু এগিয়ে যেতেই আমরা একটা ক্রোকোডাইলকে দেখতে পেলাম, কুমিরকে দেখতে পেলাম, জল থেকে উঠে এসছে। রীতিমতো আমরা খাঁচায় আছি, জন্তু জানোয়ার সবাই কিন্তু ছাড়াই আছে। দূর 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 প্রান্ত জুড়ে শুধু গাছ জঙ্গল, সবই ওই আপনার কি বলবো ম্যানগ্রোভ জঙ্গল, কিন্তু এখানে অন্য কোনো গাছই নেই। তো কিছু কিছু জায়গায় আমরা দেখছি জল, মিষ্টি জলের জন্য রেডি করা আছে, যাতে বন্যজন্তুরা এখানে এসে মিষ্টি জল পান করতে পারে। আমরা এই ওয়াচ টাওয়ারটাতে উঠেই দেখছিলাম সর্বত্র, আর ওখানে উঠেই আমরা ছবি তুললাম। দেখলাম যে বড় বড় সব মৌচাক হয়ে রয়েছে, তার মানে বুঝতেই পারছেন এখানে কত কত মধু পাওয়া যায়। আর সেই লোভেই জঙ্গলের সব মানুষেরা দৌড়ায় মধু কালেকশনের জন্য এবং বিপদে পড়ে। তো আমাদের এই বোর্ডে লেখা আছে কোথায় আমরা যেতে পারবো, কোথায় আমাদের যাওয়া নিষেধ, সমস্তটাই ওখানে লেখা আছে, মানে বোর্ডে ইন্ডিকেট করা আছে। এখানে অনেকগুলি ম্যানগ্রোভ গাছ আছে, আর এইটা হচ্ছে একমাত্র সুন্দরী গাছ ওই জায়গাটার মধ্যে। অবশ্যই আমাদের বাঘমামা আমাদের ওয়েলকাম জানিয়েছে সজনেখালিতে, তবে রিয়েল নয়।
আর্টিফিশিয়াল স্ট্যাচু। সজনেখালি ছাড়ার আগে আমরা এখানে সবাই ছবি তুলে নিলাম। আমরা অপেক্ষা করছি, যেহেতু ভাটা চলছে, আমাদের লঞ্চ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। আমরা যাব আবার আরেকটা অন্য আইল্যান্ডে, কারণ জল কম হওয়াতে খুব একটা কাছে, পাড়ের কাছে এসে দাঁড়াতে পারছে না। যখন আমরা বলছি তখনই আসছে। এই যে দেখুন, আমরা অনেকটা কাছাকাছি দিয়ে যাচ্ছি। আমার বকবক তো অনেক কিছু শুনলেন, এবার চলুন গাইডের কথাগুলো আমরা শুনে নিই, আর সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্টটাও হয়ে যাবে। আপনারা তাহলে শুনুন। তার আগে আমি কটা কথা বলি। হ্যাঁ, দেখুন, সুন্দরবনে যেতে যেতে কিছু জাল দেওয়া আছে, একটু লক্ষ্য করে দেখুন, জাল দেওয়া আছে। সুন্দরবনে কথা বলবে না, কথা বললে আমি কথা বলবো। সুন্দরবনে টোটাল আইল্যান্ড আছে 102 আইল্যান্ড। 54 হচ্ছে লোকালিটি, 48 হচ্ছে ম্যানগ্রোভ আইল্যান্ড। যেখানে জাল দেখতে পাবেন, আপনারা ভাবেন তার বিপরীত প্রান্তে লোকালিটি আইল্যান্ড আছে। ওই একটা আইল্যান্ড আছে, একটা আইল্যান্ড দেখছেন, এক সাইডে একটা আইল্যান্ড রেখে আসলেন, ওই একটা আইল্যান্ড আছে, যাতে পশু প্রাণী লোকালিটির মধ্যে যেন না আসতে পারে। বাবু, আপনারা কথা বললে হবে না, আবার বলছি, এসে বাঘ দেখার কথা বলে। এরা চিড়িয়াখানা নয়, আপনারা গিয়েছেন, 30 টাকা করে বাঘ দেখে এসছেন। ওখানে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কুমিরগুলো দেখলেন কিছু। এখানকার পশু প্রাণী একটাই কথা বলছে, আপনারা যত অর্থ ব্যয় করে আসুন না কেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। কারণটা কি? এখানকার গাছের কালারটা হচ্ছে ডিপ গ্রিন। ডিপ গ্রিন হয়ে গেলে কালচে রঙের হয়ে যায়, আর সালসেস হয়ে গেলে হলদে রঙের হয়ে যায়। এখানকার পশু প্রাণীর কালারটা হচ্ছে হলুদ এবং কালো রঙের। ওদের কালারটা অ্যাডজাস্ট হয়ে যায়, দেখা বড় মুশকিল হয়ে পড়ে। ওই জন্য গর্বের সহিত ওই কথাটা ওরা বলছে, যত অর্থ ব্যয় করে আসে না কেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। যাই হোক, যেতে যেতে আপনাদের ভাগ্যে কি হয়, লো টাইম কিন্তু শুরু হয়েছে। আপনারা কিন্তু একটু মোটামুটি ভালো টাইমে এসছেন, তবু গরম। কুমিরটা দেখার চান্সেসটা বা পশু প্রাণীর চান্সেসটা কম থাকে। একটু ঠান্ডা পড়লে বা শীত থাকলে পশু প্রাণী দেখার চান্সেসটা বেশি থাকে। এই গরমের সময় কুমির, হরিণ, বন্য শুয়োর আস্তে আস্তে কুমিরটা জলে চলে আসে, জলের মধ্যে থাকে। হরিণ বা বন্য শুয়োরগুলো আইল্যান্ডের উঁচু উঁচু জায়গায়, গাছের বড় বড় গাছের ছায়ার নিচে থাকার চেষ্টা করে, সেই জন্য কিন্তু দেখা যায়, কম দেখা যায়। ওই জন্য আর্লি মর্নিংয়েই আসতে হয়। আর সুন্দরবনে ঘুরতে গেলে যে দাদাদের সাথে এসছেন, ওনাদেরকে বলবেন এরপরে যখন আসবেন, মরা কাঁঠাল, এটাকেও মরা কাঁঠাল বলা হয়। মরা কাঁঠাল মানে মরা কাঁঠালের দিকে চলে আসছে পূর্ণিমার সময়, হোলি দোল, যেটা সময়, যে সময় আসছে, চলে আসছে ভরা কাঁঠালের সময়। এবং মরা কাঁঠালটা হচ্ছে অমাবস্যা পূর্ণিমার মিডিল টাইম। অমাবস্যা বইয়ে পড়েছেন, অমাবস্যা পূর্ণিমার মিডিল টাইমটা হচ্ছে অমাবস্যা 7 থেকে 8 দিন পর, পূর্ণিমার 7 থেকে 8 দিন পর। এই টাইমকে মরা কাঁঠাল বলা হয়। এবং এই জলটা সকালের টাইমটা থাকে ভাটা, এবং ধীরে ধীরে বাড়ে। পশু প্রাণী দেখার চান্সেসটা বেশি থাকে, সেই জন্য মরা কাঁঠালের কথাটা এই কারণেই বললাম। যাই হোক, সুন্দরবন 100, ওটা 2020 সালে ছিল, ওটা 100-র উপরে হচ্ছে। আমাদের ইন্ডিয়ান সুন্দরবনে আছে, ইন্ডিয়ান পার্টে 101 বা 102 বলছে, এবং বাচ্চা নিয়ে টোটাল 130 থেকে 35টা বলছে। এবং একটি মেল বাঘ 2-3টে আইল্যান্ড নিয়ে রাজত্ব করে। ভালোভাবে শুনবেন, অনেকে বলছে বাঘের গল্পটা, ভালোভাবে শুনবেন, আমার কথা হয়ে যাবে। বলছি, একটি মেল বাঘ 2-3টে আইল্যান্ড নিয়ে রাজত্ব করে, তার সাথে ফিমেল থাকে 2 থেকে 3টে। তাদের মেটিং টাইমটা, মেলামেশার টাইমটা একসাথে চলাফেরা করার চেষ্টা করে, কিন্তু খাবার সংগ্রহের সময় কোনো গল্প নেই। সিংহরা আপনারা দেখেছেন দলবদ্ধভাবে শিকার ধরে। পুরুষ সিংহ ওয়ালাস টাইপের হয়, মহিলা সিংহ শিকার ধরে, পুরুষ সিংহ ওয়ালাস টাইপের হয়। এবং মহিলা সিংহ যখন খাবারটা সংগ্রহ করে নিয়ে আসছে না, পুরুষ সিংহ ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করে। এবং একবার উদর পরিপূর্ণ হয়ে গেলে 7 থেকে 8 দিন কিন্তু আর খাবার সংগ্রহ করে না। বাঘের ক্ষেত্রে ব্যতিক্রম, একটি মেল বাঘ, তার সাথে 2 থেকে 3টে ফিমেল বাঘ থাকে, কিন্তু খাবার সংগ্রহের সময় মেল ফিমেল, স্বামী স্ত্রী, প্রেম ভালোবাসা কোনো গল্প চলবে না। তোমার খাবার সংগ্রহ করে তুমি খাও, আমার খাবার সংগ্রহ করে আমি খাই। আমার ভাগ অংশ আমি তোমাকে দেবো না, তোমার ভাগ অংশ আমাকে দিতে হবে। আচ্ছা, বাচ্চাগুলোকে কে খাওয়ায়? বলছি তো, পরস্পর আর বলে যাচ্ছি, সব উত্তর পেয়ে যাবেন আমার কথা। ভালোভাবে বলতে দিলেই উনি বলবেন। দেখুন,
যখন বাচ্চাটা একটু বড় হয় তখন বাবা এসে মার সাথে মানে ওই স্বামী স্ত্রী দুজন তখন আবার ভালোবাসা তখন জেগে ওঠে বাচ্চার জন্য। তখন কিন্তু মা অলরেডি কিন্তু বাচ্চাকে প্রশিক্ষণ দিচ্ছে, খাবার সংগ্রহ করছে বা তার সাথে থাকা সবসময় থাকছে বাচ্চাকে রক্ষা করার জন্য। বিড়াল দেখেছেন, বিড়াল হচ্ছে বড় বিড়াল হচ্ছে আমাদের সুন্দরবনের বাঘ, ক্যাট প্রজাতির মধ্যে বড় বিগ ক্যাট রয়্যাল বেঙ্গল টাইগার। এবং এই বিড়ালের বাচ্চা বিড়াল খায়, আপনারা শুনেছেন, বাঘের বাচ্চাও বাঘ। এবং তার মা কিন্তু তার বাচ্চাকে কিভাবে রক্ষা করে রেখেছে। কথায় আগে বলতো বাঘ ঠাকুরদারা যে মা যদি 130 থেকে 170 থেকে 190 কেজি হচ্ছে ফিমেল বাঘ, মেয়ে বাঘ। এবং পুরুষ বাঘের ওয়েট হয়, পূর্ণাঙ্গ পুরুষ বাঘের ওয়েট হয় 230 থেকে 250 কেজি। এত কথা বলে বছর, হার্ডলি 18 বছর, কিন্তু বাঘের আয়ু আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। মানুষের আয়ু কমে যাচ্ছে, মানুষ টমাটাও কমে যাচ্ছে, আর বাঘের আয়ুটা বেড়ে গিয়েছে। 20 বছরের উপরে বেঁচে যাচ্ছে, 20, 22, 24, 26, 27, 28 বছর পর্যন্ত বেঁচে যাচ্ছে বাঘ। কারণ পরস্পর যুগ চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। মানুষ টমাটাও মরে যাচ্ছে, বাঘের আয়ু বেড়ে যাচ্ছে। একটি বাঘের হাইট হয় 3 থেকে 6 থেকে 6.5 ফিট বা 7 ফিট পর্যন্ত থাকে। আরেকটি বেল বাঘ ওই এরিয়ায় কিন্তু আসবে না। তাদের টেরিটরি হাই টাইম লো টাইমের সময় যদি যখন জল উঠে যাওয়ার পরে এই যে গাছগুলো দেখছেন না, এই গাছ আছে টোটাল 84 রকম গাছ আছে। এই 84 রকম গাছের মধ্যে মোটা উপরে প্রলেপ দেওয়া মতো শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হওয়ার কারণের জন্য শাকগুলো বাইরে এসছে। এবং এই শাকগুলো কারো সুচালো ছোট, কারো হচ্ছে মোটা মোটা আছে সুচালো, কারো সাপের মতো দেখতে, কারো হাঁটু ভাঙা। এইগুলো প্রায় গাছের মধ্যে কিন্তু আছে। অনেক গাছের মধ্যে শাকগুলো বাইরে এসছে। কম গাছের শাকগুলো বাইরে আসে, মানে কম আসে, আর বেশি অংশ গাছের শাকগুলো কিন্তু বাইরে আসছে। কারো সাপের মতো দেখতে, কারো হাঁটু ভাঙা, কারো ছোট্ট ছোট্ট, কারো মোটা, কারো বিভিন্ন রকম দেখতে। যেতে যেতে দেখতে পাবেন ওয়ান্দি, বিদ্যা, খোনা, হেড়ো ভাঙা, মাতলা, এই পঞ্চমুখীর মিলনের স্থান। এবং ডাইরেক্ট চলে যাচ্ছে বঙ্গোপসাগর, ডান সাইডে চলে যাচ্ছে গঙ্গাসাগর। আমরা চলে যাব আস্তে আস্তে বাম সাইডে দিয়ে, ছোট চ্যানেল দিয়ে আমরা প্রবেশ করব। আমরা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু নামবো। আমরা এবার দোবাকি আইল্যান্ডে চলে এলাম। সেখানে ঢুকতেই বনবিবির মন্দির, তারপরে চলে গেলাম সোজা আমরা হাঁটতে হাঁটতে ওয়াচ টাওয়ারে। সেখান থেকে আমরা এই দৃশ্যগুলো দেখছি, অপূর্ব সব দৃশ্য, পুরোটাই ঘেরা, এগুলো সব ওপর থেকে দেখা যাচ্ছে। আমরাই কিন্তু এখন খাঁচাবন্দি, বাঘ কিন্তু ছাড়া আছে। দূরে আমরা একটা প্রাণীকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না আমার ক্যামেরা এতটাই ভালো যে ওই জায়গাটাতে, খালি জায়গাটাতে, সেখানে দিয়ে একটা জানোয়ার যাতায়াত করছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই সময় তো বাঘ বেরোবার চান্সেস খুবই কম, গরম, আর আমাদের ওনারা দেখতেই পাচ্ছেন, আমাদের তো গাইড বললে পুরো এলাকাটা পুরো তার দিয়ে, লোহার তার দিয়ে পুরো ঘেরা। এর মাঝখান দিয়ে আমাদের যেতে হচ্ছে, অনেক লম্বা রাস্তা। আমরা তো মাঝখানে ফেরার পথে একটু রেস্ট নিয়ে নিলাম। আমরা এবার ফেরার রাস্তা ধরব। সমস্ত গাছপালাগুলো দেখুন একটু অন্য রকম, কিছু কিছু হেতাল ফলও ফলেছে, যেগুলো বেলের মতো দেখতে। এত দূর থেকে আমি তুলতে পারছি না, বেলের মতো দেখতে, কিন্তু কখনোই এখানকার কোনো ফল খাওয়া যায় না। একমাত্র এখানের উৎপন্ন হয় শুধু মধু, যেটা খাওয়া যেতে পারে। সমস্ত রকম খাড়ি দিয়ে দিয়ে আমরা গেছিলাম। খাড়িগুলো ঢুকে ঢুকে যে স্রোতগুলো তৈরি হয়েছে, মানে নদীর মতো, এগুলো এক একটা খাড়ি। এখান দিয়ে আমাদের লঞ্চগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। আমরা আবার গোসাবাতে গিয়ে থামবো, তার আগে এই খাড়ি দিয়ে দিয়ে যাচ্ছি আমরা। অপূর্ব সব দৃশ্য। এবার আমাদের গন্তব্য হলো গোসাবা, যেখানে আমরা প্রথম দিন ভিজিট করতে গেছিলাম গোসাবা। তবে সব জায়গা আমরা গোসাবার দেখতে পাইনি, তো মাঝে মাঝে আবার
স্রোতের মধ্যে আমরা জেলিফিশ দেখতে পাচ্ছি। বাহ বাহ, কি পোজে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে দেখছেন। আজকের সমুদ্র কিন্তু কালকের সমুদ্র থেকে একদম অন্যরকম। আলো ছায়ায় খেলা চলছে মেঘে, আর সমুদ্রের পুরো পান্না সবুজ রং, যেটা আমার ক্যামেরাতে সেভাবে আসেনি। অপূর্ব দৃশ্য, বড় বড় ঢেউ। কালকে সেই ঢেউগুলো খুব ছোট ছোট ছিল, আজকে বেশ জোয়ার ভাটার একটা খেলা চলছে। মেঘের সঙ্গে সমুদ্রের জলের একটা কম্বিনেশন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এটা জাস্ট ফিল করার ব্যাপার। তো আমাদের তো অনেকটা কাছাকাছি এসে গেছি আমরা গদখালির, যেখানে আমরা নামবো সেই জায়গায় চলে এসেছি। ওপরে খুব নাচা গানা হচ্ছিল, বাচ্চারা সব নাচানাচি করছিল ছাদে। তো আমার মেয়ে আবার কি করলো, ড্রাইভিং সিটে বসে পড়লো। বলল, সত্যি করেই ও কিন্তু চালিয়েছিল, এটা মিথ্যে নয়, কিছুটা ওকে চালাতে দিয়েছিল। মজা করে বলতে গেলে ওই আমাদের গদখালি পৌঁছে দিল।